শুরু করেছি নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে ভোপালে। তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবে আমি পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রমোদ, আমার বাড়ি ভোপালে, এবং আজকে যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে বেশ কয়েক বছর আগে আমার এবং আমার বন্ধুদের সাথে ঘটে গেছে, যখন আমরা ঘুরতে গেছিলাম। তো প্রথম থেকেই বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের যে এক গ্রুপে, মানে আমাদের যে কলেজে আমরা পড়তাম সেটা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে আমাদের 5 জনের একটা গ্রুপ ছিল, যেখানে আমি, অনিক, প্রীতম, দিয়া এবং পূর্বাশা, এই 5 জন আমরা সবসময় একসাথে থাকতাম। সবাই আমাদের পঞ্চপাণ্ডব বলে ডাকতো। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো আমাদের প্রত্যেকেরই বাড়ি আমাদের কলেজ থেকে বেশ কিছুটা দূরে, মানে ডেলি যাতায়াত করা সেখান থেকে সম্ভব নয়। সেজন্য আমরা কলেজের ক্যাম্পাসে থাকতাম। মেয়েদের আলাদা ক্যাম্পাস, ছেলেদের আলাদা ক্যাম্পাস। তো আমাদের গ্রুপে যে অনিক ছিল, তার বেশ কিছুদিন আগে ব্রেকআপ হয়। তো ওর মন মেজাজ খুবই খারাপ ছিল, মানে কোনো কিছুতে ওর মন বসতো না, খাওয়া দাওয়া করতো না, কলেজ আসতো না, পড়াশোনা করতো না, মানে একেবারে কি বলবো, নির্ঝুম হয়ে গেছিলো, ডিপ্রেশনে চলে যাচ্ছিলো। তো আমরা ঠিক করলাম যে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, কিন্তু কোথায় যাওয়া যায়। তখন প্রীতম আমাকে বলে যে তাদের বাড়ির সামনে, মানে বাড়ির সামনে বলতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল রয়েছে। জঙ্গলে নাকি বেশ ভালো একটা মনোরম প্রকৃতি সবসময় বিরাজ করে। নদী রয়েছে, ঝর্ণা রয়েছে, এবং সবথেকে বড় বিষয়, জঙ্গলে কোনো রকম কোনো হিংস্র জন্তু জানোয়ার কিচ্ছু নেই, শুধু পাখি রয়েছে, ব্যাস। মানে সেখানে নাকি অনেকেই ক্যাম্পিং করতে যায়, এবং বেশ ভালো জায়গা ক্যাম্পিং করার জন্য, এবং এর জন্য একদম আদর্শ জায়গা যাকে বলে। তো সবাই বলে যে হ্যাঁ, যাওয়াই যেতে পারে। অনেক দিন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া যায়নি, যাওয়া হয়ও নি, সুযোগও পাইনি। দিয়া পূর্বাশাও বলে যে হ্যাঁ হ্যাঁ যাবো, আমরাও যাব। অনেক বলে যে না ভাই, আমি যাবো না, আমার মন মেজাজ ভালো নেই, তোরা যা, তোরা ঘুরে আয়। তখন আমরা সবাই মিলে ওকে মানাই, এবং শেষে ও রাজি হয়ে যায়। তারপর ঠিক হলো যে আমরা যাব কি করে। আমরা ঠিক করলাম যে একটা গাড়ি ভাড়া নেওয়া হবে, যেহেতু প্রীতম ড্রাইভিং পারে এবং ও রাস্তাটা চেনে, ও বাড়ির সামনে, সেজন্য আমরা সবাই গাড়ি করেই যাব। একটা 5 সিটারের গাড়ি ভাড়া নিলাম, এবং যেদিনকে আমরা যাব তার আগের দিন রাতের বেলা আমরা, মানে সন্ধ্যেবেলার দিকে আমরা সব কিছু কেনাকাটা করতে বেরোলাম। মানে টেন্টে যেহেতু থাকবো সেজন্য টেন্ট খাটানোর সরঞ্জাম, এবং যেহেতু আমরা জঙ্গলে থাকবো তার জন্য সব কিছু খাবার দাবার জোগাড় করা, যত রকমের সব কিছু থাকে সব কিছু আমরা জোগাড় করে নিলাম ওই একদিনের সন্ধ্যাবেলার মধ্যে। তারপর রাতের বেলা আমার খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, জায়গা নতুন জায়গায় জঙ্গলে ক্যাম্পিং করব। সেজন্য আমি গুগলে সার্চ করলাম সেই জঙ্গলের নাম দিয়ে। আমি জঙ্গলের নাম নিচ্ছি না, কিন্তু আমি জঙ্গলের নাম নিয়ে সেখানে সার্চ করলাম গুগলে। আমি যে সেখানে যতগুলো আর্টিকেল দেখলাম জঙ্গলের ব্যাপারে, প্রত্যেকে লিখেছে জঙ্গলটা নাকি হন্টেড। সেখানে লিখেছে সেখানে গেলে নাকি ফিরে আসা খুবই অসম্ভব একটা ব্যাপার। বেঁচে ফিরে আসলে নাকি তার অনেক যুগে ভালো কাজ করেছে, সেজন্য সে বেঁচে ফিরে এসে জঙ্গল থেকে। মানে সেখানে যাওয়া একবারে নিষিদ্ধ যাকে বলা যায়। আমি সেরকম আর কিছু মাথা ঘামালাম না। পরের দিন সকালবেলা আমরা 6টার সময় রওনা দিচ্ছিলাম। আমি 6টার সময় সবাই এসছে, তখন আমি সবাইকে বললাম যে আমি আগের দিন রাতেরবেলা এরকম এরকম জিনিস দেখলাম গুগলে, আমাদের কি যাওয়া ঠিক হচ্ছে? তখন প্রীতম বলে যে ভাই, এসব ভুলভাল কথা, ভুলভাল মানে জিনিসপত্র ছড়াস না, ভয় দেখাস না সবাইকে। আমি ছোটোবেলা থেকে ওখানে রয়েছি, যদি কিছু এরকম ঘটনা হতো তাহলে আমি জানতে পারতাম না। এইসব বলছে। তখন বাকিরা বলছে হ্যাঁ হ্যাঁ ভাই, এইসব ছাড়, এখন একদম যাওয়ার মুখে এইসব কথা বলে বেকার লাভ নেই। হ্যাঁ, তো আমি ঠিক আছে, ছাড়, বাদ দে, যাওয়া যাক। এই বলে আমরা গাড়ি রওনা দিলাম। আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, কিন্তু একটা সময় এসে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব না যাব। সেই সময় আমরা দেখলাম যে আমাদের সামনে থেকে একটা লোক হেঁটে আসছে। রাস্তাটা ছিল একবারে জঙ্গলের মাঝখান দিয়ে, মানে দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে পাকা রাস্তা দিয়ে। লোকটাকে সাইকেলে করে যাচ্ছিল। তো আমরা লোকটাকে জিজ্ঞেস করলাম যে কাকা, আমরা এই জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে যাব কি করে? প্রথমে লোকটা সাইকেল থেকে নামলো,
নেমে আমাদের গাড়ির সামনে এসে আমাদের গাড়ির ভেতরে ভালো করে দেখলো যে ভেতরে কে কে রয়েছে। তো তারপর বলল যে কেন জঙ্গলে যাবে কেন, কি দরকার, বাড়ি কোথায়, থাকো কোথায়, কোথা থেকে আসছো। তখন অনেক ওর মুড মেজাজ এমনি খারাপ ছিল। এইসব কথা শুনে ও মেজাজটা আরও গেল বিগড়ে। সে বলে আপনাকে এত কৈফিয়ত দেবো কেন মশাই, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা আপনি বলুন না। হ্যাঁ, তখন সে লোকটা বলে যে বাইরে বাবা মা জানে আপনারা এখানে এসছেন এই জঙ্গলে, আপনারা তো বয়স কম আপনাদের, তাই জন্য আপনারা হয়তো জঙ্গলের ব্যাপারে জানেন না। আপনার বাবা মাকে একবার জিজ্ঞেস করে দেখুন, তারা হয়তো জানে। তাদেরকে জিজ্ঞেস করার পর তারা যদি বলে হ্যাঁ যেতে, তাহলেই যান, না হলে যাবেন না। তখন অনেক বলে যে আপনি তো বড্ড বেশি বকছেন, আপনাকে যেটা জিজ্ঞেস করা যায় আপনি সেটা বলুন না শুধু। তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের মর্জি। তারপরে সে বলে এই রাস্তা ধরে একদম সোজা গিয়ে বাদিক মারবে, বাদিক মেরে দেখবে একটা 3 মাথার মোড় আসছে, 3 মাথার মোড় থেকে তোমরা ডান দিক নিয়ে নেবে, তোমরা ওই জঙ্গলের রাস্তা পেয়ে যাবে। এই বলে আমাদের গাড়ি আবার স্টার্ট দিই এবং আমরা চলতে থাকি। পেছনে ঘুরে দেখি যে সেই লোকটা একই রকমভাবে সেখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির দিকে তাকিয়ে রয়েছে। আমরা তার থেকে অনেক দূরে চলে এসেছি, তারপরেও সে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। বুঝতে পারছিলাম না যে কী দাবি লোকটা, বা সে কি সত্যিই সব কিছু ঠিক বলছে, কারণ আমার মাথায় সেই সবই চলছে যেটা আমি আর্টিকেলে গুগলে দেখছিলাম। তো যাই হোক, আমরা যখন পৌঁছালাম তখন বেশ বেলা হয়ে গেছে, তখন 1টা কি 1:30 বাজে। তো আমরা প্রথমে আগুন জ্বালানো জিনিসপত্র জোগাড় করলাম এবং তারপরে টেন্টটা খাটালাম। এই সব করতে করতেই আমাদের বিকেল 5:30টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া করে একটু টেন্টের মধ্যেই রেস্ট করলাম এবং সন্ধেবেলা উঠে আমরা গানের লড়াই খেলতে লাগলাম। এবং গানের লড়াই খেলতে খেলতে এমন একটা সময় এলো যখন অনিককে আ দিয়ে গান করতে হবে। অনিকের আ দিয়ে গান মনেই আসছে না, এবং শুধু অনিকের না, আমাদের কারোরই আ দিয়ে গান মনে আসছে না। এবং ঠিক সেই সময় আমরা শুনতে পেলাম বাইরে দিয়ে কেউ একজন গান করছে, সেটা আ দিয়ে, একটা মেয়ে মানুষের মৃদু কণ্ঠস্বর। আমাদের আমি তখন সঙ্গে সঙ্গে চেনটা লাগিয়ে দিই, কিন্তু আমি ভেতরে কিচ্ছু বলি না, যাতে তার, কারণ বললেই তারা ভয় পেয়ে যাবে আর কি, যেহেতু দুটো মেয়ে রয়েছে আমাদের সঙ্গে। তো আমি কিছু বলি না, আমি বললাম যে না বাইরে কেউ নেই সেরকম, হয়তো আমাদের সবার মনের ভুল। তো এই বলে আমরা কাটিয়ে দিই। সময় তখন রাত 8:30 কি 9টা বাজে। আমরা খাবারের সরঞ্জাম করতে থাকি। খাওয়া দাওয়া শেষে আমরা যখন সিগারেট খাচ্ছি, আমি আর অনিক দুজনে মিলে তখন বাইরে দাঁড়িয়ে, ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে, তখন আমি অনিককে বললাম ভাই এরকম এরকম ব্যাপার। যখন আমি টেন্ট, তখন ওই শব্দ শুনে আমি যখন বাইরে উঁকি মারি, তখন আমি দেখলাম একটা মহিলা কিন্তু সেখানে দাঁড়িয়েছিল আমাদের টেন্ট থেকে বেশ কিছুটা দূরে, সাদা শাড়ি পরে। তখন অনিক আমাকে বলে সাদা শাড়ি পরে, চুলগুলো কি সামনের দিকে ঝোলানো? আমি তখন বলি হ্যাঁ, তুই কী করে জানলি? তখন আমাকে বলে তোর ডান দিকে একবার ঘোর, এটাই কি সেই মহিলাটা? আমি ডান দিকে মাথাটা ঘোরাতেই দেখলাম হ্যাঁ, সেই মহিলাটা এখনও দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়। সে আমাদের দেখছে, আমাদের দিকে খেয়াল রাখছে। তারপরে অনিক আর আমি দুজনে মিলে ঠিক করি যে আমরা একটু এগিয়ে গিয়ে দেখে আসবো জিনিসটা কি। আমি অনেককে বললাম যাবি নাকি? অনেক বললো হ্যাঁ চ। তারপর আমি টেন্টের মধ্যে একটু মাথাটা ঢুকিয়ে বলি যে তোরা এখানে থাক, আমি আর অনেক একটু ঘুরে আসছি এদিক ওদিক। তখন সেই সময় প্রীতম বলে যে আমিও যাবো। আমি তখন বললাম যে না, দুটো মেয়েকে একা রেখে যাওয়া 3 জনের পক্ষে সুবিধা হবে না, তুই ওদের সঙ্গে থাক, আমরা 10 মিনিটেই চলে আসবো। তারপর আমরা দুজনে মিলে দুটো টর্চ নিলাম বড় বড়, নিয়ে আমরা যেতে লাগলাম। প্রথমে যখন আমরা যাওয়া শুরু করলাম, দেখলাম যেখানে এতক্ষণ মহিলাটা দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আমরা তাও সেই দিকেই যাচ্ছিলাম, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম আবার অদ্ভুত রকমভাবে নিজের থেকে সেখানে চলে এলো। মানে কী বলবো, কীরকম করে সে সেখানে এলো বুঝতে পারলাম না।
তো যাই হোক, আমরা সেখানে যাচ্ছিলাম, কিন্তু অদ্ভুত জিনিস যেটা আমাদের খুবই অবাক করছিল, মহিলাটা কিন্তু আমাদের থেকে বেশি দূরে ছিল না, কিন্তু আমরা তার সামনে যেতেই পারছিলাম না। আমাদের মনে হচ্ছিল যে আমরা তাকে এক্ষুনি ছুঁয়ে ফেলবো, কিন্তু আমরা ছুঁতেই পারছিলাম না। পেছনে আমরা তাকিয়ে দেখি আমরা ট্রেন থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি। আমি তখন অনেককে বলি, ভাই এইটুকুনি তো আমরা শিওর যে এই মহিলাটা সাধারণ কিছু নয়, একবার তুই পেছনে ঘুরে দেখ, আমরা কিন্তু ট্রেন থেকে অনেকটা দূরে চলে এসেছি। আমার যা মনে হচ্ছে ও আমাদের ট্রেন থেকে দূরে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, চল আমরা ফিরে যাই, ও মহিলাকে আর ফলো করতে হবে না। আমরা তার মুখ দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখতে পাচ্ছিলাম যে একটা সাদা শাড়ি পরে আর চুলগুলো সামনের দিকে ঝুলছে, মাথাটা তার নিচের দিকে করা। তো অনেক বললো, হ্যাঁ ঠিকই বলেছিস, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। আমরা তখন পেছনে ঘুরে আসতে লাগলাম, আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম এবং আমরা পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম সে মহিলাটাও এবার আমাদের দিকে হেঁটে আসছে। আমরা ওই দেখে দৌড় মারলাম এবং সঙ্গে সঙ্গে সেই মহিলাটাও আমাদের দেখে আমাদের পেছন দৌড়াতে শুরু করলো। সে দৌড়াচ্ছে না, সে রীতিমতো হাওয়ায় ভাসছে। আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে দৌড়ে ট্রেনটার মধ্যে ঢুকে গেলাম এবং সবাই আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে, কি তোর দৌড়াচ্ছিস কেন, কি হলো, ভূত দেখলি নাকি? অনেক তো বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে থামিয়ে বললাম, না ভূত কিছু না, একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কোনো হিংস্র জন্তু জানোয়ারের আওয়াজ হবে, সেই ভয় পেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। তখন পূর্বাশা বলে যে এদিকে আবার আসবে না তো? না এদিকে আসবে না, জঙ্গলের নদীর ওই পারে ছিল, এখানে আসবে না। তো আমি যেহেতু হনুমানজির সব থেকে বড় ভক্ত, সব থেকে না, অনেক বড় ভক্ত, সেজন্য আমি একটা হনুমানজির ছবি নিয়ে এসেছিলাম, যেটা আমি টেন্ট খাটানোর সঙ্গেই ওই টেন্টের গায়ে সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। সেজন্য আমি নিশ্চিন্ত ছিলাম যে টেন্টের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ আমরা সুরক্ষিত আছি। তো আমি দুজনে মিলে কাউকে কিছু বললাম না, আমরা পুরো বিষয়টা আমরা চেপে গেলাম। রাত প্রায় 11:30-12টা বাজে, আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার সঙ্গে আমরা বেশ অনেকটাই হয়ে গেছে, দেখলাম যে দিয়া চিল্লিয়ে উঠে বসেছে। আমরা সবার ঘুম ভেঙে যায়। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে কিরে, কী হয়েছে, এরকম চিল্লিয়ে উঠলি কেন? তখন দিয়া আমাদের বলে যে সে একটা মহিলাকে দেখলো, যে সাদা শাড়ি পরা, চুলগুলো সামনের দিকে ঝুলছে এবং চোখগুলো একেবারে লাল টকটকে। সে আমার বুকের ওপর বসেছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, এবং সে আমার চুলগুলো ছিঁড়ছিল রীতিমতো। আমি যখন নিঃশ্বাস নিতে না পেরে তাকিয়ে দেখি, তখন দেখি সে মহিলাটা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমার চুলগুলো ছিঁড়ছে। আমি আর অনেক দুজনের দিকে তাকিয়ে রয়েছি, কারণ সাদা শাড়ি পরা মহিলা আমরা দুজন দেখেছিলাম। তারপর পূর্বাশা আশেপাশে তাকিয়ে দেখে যে দিয়া যেখানে শুয়েছিল তার আশেপাশে চুলে ভর্তি। তখন সে বলে, এই দেখ কত চুল পড়ে রয়েছে এখানে। তখন দিয়া বলে, এই চুলগুলো তো সব আমারই চুল। তখন আমরা সবাই ভয় পেয়ে যাই, কারণ এটা বুঝতে পেরে যায় যে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা সত্যি বাস্তবে হয়েছে। তো বেশ কিছুক্ষণ আমরা জেগে থাকি, কিন্তু তারপর আস্তে আস্তে আবার ঘুমানোর চেষ্টা করি। তারপর যখন আমাদের ঘুম ভাঙে তখন সময় সকাল 9:30। আমরা সবাই তাড়াতাড়ি করে উঠি, ফ্রেশ হওয়ার জন্য আমরা নদীর ধারে চলে যাই। নদীর ধারে জল একদম পরিষ্কার জল, নিজের মুখ দেখা যাবে এরকম। সেই সময় যে পূর্বাশা বলে জল এতটাই পরিষ্কার যে সে সেই জলে নদীর জলে সে মুখ চোখ ধুয়ে নেবে, এরকম একটা তার পরিকল্পনা ছিল। যখনই সে পুকুরের জলে, নদীর জলে যখন সে মুখ ধোয়ার জন্য মুখটা বাড়ায়, তখন সে দেখে যে সে কিন্তু হাসছে না, কিন্তু তার ছায়া যখন তার যে ছায়াটা তার নদীর জলে পড়ছে, সেই ছায়াতে তার মুখটা হাসছে। সে প্রথমে ঘাবড়ে যায়, অবাক হয়ে যায় যে এটা কী করে সম্ভব, আমি তো হাসছি না, তাহলে আমার ছায়া কী করে হাসছে। তারপরে সে এক মুঠো জল নিয়ে চোখে মুখে দেয়, দিয়ে চোখ ফোক একটু পরিষ্কার করে আবার যখন সে পুকুরের নদীর জলে তাকায়, তখন সে দেখে সেই হাসিটা আরও ক্রিপি হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে এবং তার মুখের হাসিটা আরও চওড়া হয়ে গেছে।
তখন সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে ছিটকে পড়ে যায়। সে তার চিল্লানো আওয়াজ শব্দ শুনে আমরা সবাই তার দিকে ছুটে যাই, সে আমাদের সব কিছু বলে। আমরা সবাই তখন নদীর জলে উঁকি মারি এবং দেখলাম সব কিছুই নর্মাল, কোনো কিছু অস্বাভাবিক কিছু নয়। আমরা তাকে ধরে নিয়ে বাড়ি মানে টেন্টের মধ্যে চলে আসি এবং বলি যে এটা তোর মনের ভুল। তখন সে বলে মনের ভুল কী করে হতে পারে, আগের দিন রাতের বেলা ওর সাথে এরকম হলো দিয়ার সঙ্গে, আজকে আমার সাথে এটা হচ্ছে, এটা কি সম্পূর্ণ মনের ভুল হতে পারে? তারপর যাই হোক, এইসব কথা আমরা বাদ দিয়ে আমরা খাওয়া দাওয়া বানানোর সরঞ্জাম করলাম দুপুরের, এবং খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করলাম। রেস্ট নিয়ে আবার যখন সন্ধেবেলা আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করছি, তখন দেখলাম যে আমাদের টেন্টের আশেপাশে গোল হয়ে একটা কেউ ঘুরে বেড়াচ্ছে, নুপুর পড়ার শব্দ রয়েছে তার পায়ের, মানে পায়ে নুপুর পরে হাঁটা চলা করলে যেরকম একটা শব্দ হবে সেরকম আমরা শব্দ পাচ্ছিলাম। তো আমাদের সবার একটা ভয় কাজ করছিল, কারণ কাল রাত থেকে অনেক কিছু আমাদের সঙ্গে ঘটে গেছে। তখন প্রীতম বলে যে ধুর, এসব কিচ্ছু না, আমি দেখে আসছি দাঁড়া। তখন সে টেন্ট থেকে বেরোলো এবং বেরিয়ে সে দেখে যে আমাদের টেন্ট থেকে বেশ কিছুটা দূরে কয়েকজন মিলে সেই বনফায়ার করছে, আগুন ফাগুন জ্বালিয়ে তারা বনফায়ার করছে। তখন সে ভেতরে এসে বলে ধুর, তোরা ভুলভাল অকারণেই ভয় পাস, দেখ তা আমাদের মতো কয়েকজন এসছে, এসে ওরা বনফায়ার করছে। ওই দেখে আমাদের একটু শান্তি হয়। আমরাও ঠিক করি যে আমরাও বনফায়ার করব, কারণ আমাদের কাছে কাঠ ফাট সব কিছুই রয়েছে, আগুন জ্বালানোর সব কিছু সরঞ্জাম রয়েছে। তো আমরাও ভাবি একটু আগুন ফাগুন জ্বালাই, যে বাইরেটা একটু বসি। যেহেতু আর একটা দল সেই জঙ্গলে উপস্থিত রয়েছে, তো আমাদের মনে একটু সাহস এলো। তো আমরাও আমাদের ক্যাম্পের বাইরে একটু আগুন ফাগুন জ্বালালাম। আগুন জ্বালানোর ঠিক 5 মিনিটের মধ্যেই এমন একটা ঝোড়ো হাওয়া আসে। হাওয়াটা কিন্তু মানে 3 থেকে 5 সেকেন্ডের হবে, কিন্তু ওই হাওয়াতেই আমাদের আগুন তো নিভে গেছিলোই, তার সঙ্গে কাঠ ফাট একেবারে সম্পূর্ণ এলোপাথারি হয়ে গেছিলো, মানে সব কিছু তছনছ হয়ে গেছিলো। এবং যখন পূর্বাশা ওই সময় পেছনে ঘুরে তাকায়, দেখে যে ওই দলটা সেখানে উপস্থিত নেই। পূর্বাশা বলে যে ওরা কোথায় গেল, ওরা তো এক্ষুনি এখানে ছিল, আমি এক্ষুনি দেখলাম, 1 সেকেন্ডও হয়নি ওরা এখানে ছিল, এর মধ্যে ওরা কোথায় চলে গেল? আমরা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওই জায়গায় যাই যেখানে ওরা ছিল। গিয়ে দেখি সেখানে কিচ্ছু নেই, মানে কেউ যদি আগুন জ্বালায় তার আগে ছাই থাকবে, কাঠ থাকবে, সেখানে কিচ্ছু নেই, একবারে পরিষ্কার জায়গা, নর্মাল, মানে কোনো চিহ্ন সেখানে নেই। আমাদের মধ্যে ভীষণ ভয় কাজ করছিল সেই সময়। আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে টেন্টের ভেতরে চলে আসি এবং বুঝতে পারছিলাম না কী করবো আমরা, কারণ অত রাতে আমাদের গাড়ি নিয়ে বেরোনো সম্ভব নয়। আমি তখন অনেককে বলি যে কী করবি, অনেক তখন সঙ্গে সঙ্গে আমাদের সব তার মানে বাকি 3 জনকে সব কিছু বলে দেয় যে আমরা প্রথম দিন রাতেরবেলা কী দেখেছিলাম। তারপর আমি প্রীতমকে বলি, দেখ আমি তোকে বারবার বলেছিলাম এখানে আসার আগে যে আর্টিকেলগুলো আমি দেখেছিলাম ওগুলো মিথ্যে নয়, তুই বলছিলি আমি এখানে থাকি, আমি এখানে সব জানি, দেখ কী হচ্ছে এখন আমাদের সঙ্গে। তখন দিয়া বলে যে দেখ, এখন নিজেদের মধ্যে দোষারোপ করে তো কোনো লাভ নেই। তো এই সব কথা বলতে বলতে আমরা শুনতে পেলাম একটা অট্টহাসি, মানে হাড় কাঁপানো অট্টহাসি যাকে বলে একটা মেয়ে মানুষের, সেটা আমরা শুনতে পেলাম আমাদের টেন্টের বাইরে। সেই মেয়ে মানুষটা আমাদের টেন্টের বাইরে গোল গোল করে ঘুরছে এবং সে হাসি হাসছে এবং সে বারবার বলছে এটা আমার জায়গা, এটা আমার এলাকা, পুরো জঙ্গলটা আমার, তোরা এখানে কী করতে এসছিস? তোদের কি প্রাণের মায়া নেই? যদি প্রাণের মায়া না থাকে আর যদি সাহস থাকে তাহলে একবার হলেও বাইরে আয়, দেখাচ্ছি তোদের মজা। এখানে ঘুরতে আসবি, এটা কি তোদের ঘোরার জায়গা? এটা আমার নিজের জায়গা। এই রকমভাবে সে বলে যাচ্ছে আর অট্টহাসি হাসছে। আমি সবাইকে বলি যে দেখ, আমাদের টেন্টের ভেতরে হনুমানজির ছবি আছে, তো ও এই জন্যেই বলছে যে বাইরে আসতে, কারণ ও ভেতরে আসতে পারবে না। তো আমাদের যে করে হোক আমাদের টেন্টের বাইরে যাওয়া যাবে না। সবাই তাই বলে যে হ্যাঁ ঠিকই বলেছিস। এরপরে আমরা সারা রাত জেগেছিলাম একসাথে, আমরা সারা রাত ওই অট্টহাসিটাকে সহ্য করেছি। সকাল হওয়াতে সে হাসিটা থেমে যায়। আমরা সঙ্গে সঙ্গে সব কিছু গুটিয়ে গাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি সবে 10 মিনিট হয়েছে আমরা
চালু করে চলতে শুরু করেছি, দেখলাম সেই জঙ্গলের রাস্তাতেই সেই মহিলাটা রাস্তার মাঝখানে উবু হয়ে মাথা নিচু করে বসে আছে। তখন আমি তাকে বলি, মানে প্রীতমকে বলি, যে দেখ, এ তো কোনো মানুষ নয় যে ওর ওপর দিয়ে চলে গেলে মরে যাবে। তাই আমি বলবো থামার দরকার নেই, ফুল স্পিডে বেরো এখান থেকে। প্রীতম ফুল স্পিডে ওর ওপর দিয়ে, সে মহিলাটা ওপর দিয়ে বেরিয়ে যায়। তারপরে দেখলাম সে মহিলাটা আমাদের পেছন পেছন আসতে শুরু করে। সে রীতিমতো আমাদের সঙ্গে, আমাদের গাড়ির পাশে দৌড়াচ্ছে। আমাদের সেই গাড়ির স্পিড ছিল 80, এবং সে আমাদের গাড়ির স্পিড ম্যাচ করে আমাদের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। গাড়ির ভেতরে সবাই চেল্লামিল্লি করছে ভয়ে আর্তনাদে। আমি সঙ্গে সঙ্গে গাড়িতে হনুমান চালিসা চালিয়ে দিই, এবং দেখলাম চালানোর কিছুক্ষণের পরেই সেই মহিলাটা আমাদের থেকে দূরে চলে যায়। এবং বেশ কিছুক্ষণ পরে আমরা জঙ্গলের রাস্তা ছেড়ে নর্মাল পাকা রাস্তায় উঠে পড়ি, এবং তারপরে আমাদের সাথে কিছু হয়নি। এরপরে দিয়া প্রায় 5 দিন ধরে জ্বর ছিল, তারপরে সে ঠিক হয়। তো এরপর আমরা ঠিক করি যে আমরা আর কোথাও এরকম ঘুরতে যাব না, যেখানেই যাব রিসার্চ করে নেব। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এবং বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সঙ্গে শেয়ার করে দিন। আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।